নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। রাজ্যের দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম জলপাইগুড়ি জেলা সদরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে দিলেন পূজা। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্যের 125 দিনের কর্মসংস্থান প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো আজ সোমবার থেকে। রাজগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়ায় প্রকল্পের উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক দীনেশ সরকার। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে আজ সারাদিন সাজো রব ছিল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সাইয়ের ময়দানে হেলিপ্যাডে নেমে জেলাশাসক কার্যালয়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। সকাল থেকেই হেলিপ্যাড চত্বরে ছিল পুলিশের কড়াকড়ি। জেলা শাসকের কার্যালয়ে কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের পুজো দিতে। সেখানে বেশ কিছু কর্মসূচি সেরে তিনি শিলিগুড়ি উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হবেন, এমনটাই সূত্রের খবর। আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি পাওয়া গিয়েছে তা অনেকটা এরম। বাগডোগরা থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স, সেখান থেকে ডিএম অফিসে এসে সিকিমের ধসে মৃতদের ক্ষতিপূরণ কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর। এরপর হেলিকপ্টারে জল্পেশ মন্দির, সেখানে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টির আয়োজন করা হয়েছে। জল্পেশে রাজনৈতিক সভা, ফের হেলিকপ্টার করে উত্তরকন্যা। রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম জলপাইগুড়ি জেলা সদরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সোমবার দুপুর বেলায় স্পোর্টস কমপ্লেক্স ময়দানে হেলিকপ্টারে অবতরণা করেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিক ও বিজেপি নেতারা। এরপর গাড়িতে করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আসেন মুখ্যমন্ত্রী। সিকিমের দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। মৃতদের পরিবারের সদস্যদের হাতে 5 লক্ষ টাকা করে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তর এলাকা। এটা হচ্ছে মানবিক এবং দায়িত্ববোধ থেকে আসা। এরা আমাদের সহনাগরিক। পেটের টানে সিকিমে গেছিল ঝুঁকিপূর্ণ কাজ করতে। বাংলায় তো কাজ নেই, এখন আমরা এসেছি ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। তা সেই মানবিক কারণে এসেছি এবং আমার সঙ্গে প্রথম দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। আমরা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের আপনার যে ট্রেন আছে তাতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাগরাকাটার এমএলএ এবং আমাদের এমওএস হোম অ্যান্ড হেলথ দ্রুত ওখানে পৌঁছে দিয়েছিলাম। আইজি নর্থ বেঙ্গল নিজে ছিলেন। ওখান থেকে সমস্ত দেহ বের করানো, তাদের পোস্টমর্টম করা এবং সরকারি ব্যবস্থায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত করা হয়েছে। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছেন। আর ওই কোম্পানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তারা দিচ্ছে 5 লাখ। আর যে প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তারা 5 লাখ। আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম পিআর থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। 21 লাখ সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম, আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিল ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হবে। 11 জন উত্তরবঙ্গে, বিশেষত এই যে টানেল বিভ্রাট, এটা কি কোনো ইনকোয়ারি চাচ্ছে? বিভ্রাট তো নয়, এটা দুর্ঘটনা। বিভ্রাট ছিল আগে থেকেই, এটা কি কোনো ইনকোয়ারি চাইছেন আপনারা? সিকিম সরকার তো করছে, গুরুত্ব দিয়ে করছে। তারা আমাদেরকে রিপোর্ট করছেন টাইম টু টাইম। সিকিমের মুখ্যমন্ত্রী যথেষ্ট কম্পিটেন্ট। সকালবেলা আর্লি মর্নিং থেকে আমার সঙ্গে টাচে ছিল। আমাদের এখানে মাইন্স ডিপার্টমেন্ট থেকে লোকজনকে বের করেছে যৌথভাবে। এখন তো ডবল ইঞ্জিন, সিকিম গভর্নমেন্ট ও এনডিএর পার্ট, আমরা একসঙ্গে কাজ করেছি। আর্মি হেল্প করেছে, আমাদের মাইন্সের লোকেরা গেছে। খুব বিপজ্জনক গ্যাস বেরোচ্ছিল, ওখানে কেউ প্রথমে যেতে পারছে। নতুন করে যদি কেউ ঢুকতো সেই সময় তারও ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।
পরিযায়ী শুভেন্দুদা, দুর্গাপুরে এনআইএর অভিযান পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন, শুভেন্দুদা, ফিরতে শুরু করুন, কারণ আমরা শুরু জিজ্ঞেস করুন। কারখানা বা অন্যান্য এমএসএমই ফুড প্রসেসিং এগুলো তো আমরা দেব, সরকারি কর্মসংস্থানও শুরু হবে, একটু সময় লাগছে, বেশি সময় তো হয়নি, 10 সপ্তাহ সরকার। ওবিসির একটা জট ছিল আপনারা জানেন, আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি জট পাঠিয়েছিলেন, আমরা বিধানসভা আইন এনে সেটাকে ঠিক করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট করে দিয়েছি। আমরা দ্রুত এটা শুরু করব এবং তার সাথে সাথে আমরা যেটা বলছি, প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, কবে থেকে তোলা যাবে মানুষ যারা তুলছে? এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে, যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে, কোনো মানুষের সাধারণ মানুষের অসুবিধা হবে না। তাই আমি বলবো এটা উন্নয়নের অমৃতকাল, এই অমৃতকালে পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন ধীরে ধীরে। এর সঙ্গে উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের ওদিকে যেমন মালদাতে আম লিচু ফুড প্রসেসিং ইউনিট হচ্ছে, মাখানাকে নিয়ে আমরা কাজ করব। এদিকে আপনার আমাদের আনারস এবং ভুট্টার উপরে ফুড প্রসেসিং এর আমাদের কাজ হবে। কুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন, আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে। উত্তরবঙ্গে কোথায়? উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর, পেয়ে যাবেন, যেদিন হ্যান্ড ওভার হবে দেখতে পাবেন, তাড়াহুড়া করেন না। বলছি, তৃণমূল আমলে বহু বাগান বন্ধ হয়েছে এবং সেই চা বাগানগুলোরই শ্রমিক বিশেষ করে ভিন রাজ্যে যাচ্ছে এবং মাঝে মধ্যে আর চিন্তা হবে না। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে আমরা ঢুকে গেছি, 330 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনাতে বন্ধ চা বাগানের শ্রমিকরা সমস্ত রকম আর্থিক সাহায্য পাবে। আর যে 25টা বাগান বন্ধ আছে, ইতিমধ্যে শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং এখানকার টি বোর্ডের চেয়ারম্যান মিস্টার মুরুগান তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে 10-12টা চা বাগান খুলে দেওয়া যেতে পারে। এইভাবে আমরা সব দিক থেকে দেখছি উত্তরবঙ্গ প্রাণে হৃদয়ে মনে আছে। 10 সপ্তাহের মধ্যে আমার মনে হয় 5-5টা থেকে আসা হয়ে যাবে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে হেলিকপ্টার থেকে মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি করা হলো। রাজ্যের প্রথম কোন মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরে পুজো দিলেন উচ্ছ্বসিত মন্দির কমিটি সহ ভক্তরা। জলপাইগুড়ি সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকের পর শ্রাবণের দ্বিতীয় সোমবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরে প্রবেশের আগে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পূজা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, রাজ্যে বিজেপি সম্পাদক বাপি গোস্বামী, জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় সহ বিজেপি নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দেওয়ার সময় হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি হয় মন্দির চত্বরে। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জল্পেশ মন্দির সহ রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রের জন্য বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই মন্দিরের জন্য যা যা প্রয়োজন সবই হবে। আমরা টিমও পাঠাবো। ভক্তরা দেখতে পাবেন বর্তমান সরকার এই জল্পেশ মন্দিরের জন্য কি কি করছে। आप थोड़ा आगे प्लीज। कैसा लगा मुन्ना? ये बड़ा हिंदुस्तान है, ये आज तक आप बोलेगा मुझे बाबा को दर्शन करने का मौका मिला। मैं बाबा को महादेव को कोटि कोटि वंदन करता हूँ। आने वाला दिन सरकार पुण्यार्थी के लिए बहुत सारे काम करेगा और ये जो हमारी राज्य की एक बड़ा आस्था का केंद्र जलपेश के लिए भी काम करेगा। दादा दूसरा सवाल, जिस तरह से आम आदमी लूटा गया, नहीं भाई यहाँ
28 নম্বর ওয়ার্ডের পর এবার শিলিগুড়ি পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডেও উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এলাকায় আনুমানিক 100 থেকে 150টি পরিবার দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি উচ্ছেদের নোটিশ হাতে পাওয়ার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন এবং শিলিগুড়ি শহরের বৈধ ভোটার। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানীয় জলের বিল সহ সমস্ত সরকারি কর ও পরিষেবার নির্ধারিত অর্থ নিয়মিত পরিশোধ করে আসছেন। তাদের প্রশ্ন, এত বছর সরকারি নিয়ম মেনে বসবাস করার পরও কিভাবে তাদের বহিরাগত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাসিন্দাদের জানানো হয়েছে আগামী 31 তারিখ তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। তবে সরকারি সমস্ত নিয়ম মেনে চলা এবং কর পরিশোধ করার পরও যদি উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। এই পরিস্থিতিতে উচ্ছেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দীর্ঘদিনের বাসিন্দাদের স্বার্থ রক্ষার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়রা। এখন শুনানির পর প্রশাসন কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। 300 स्क्वायर मीटर। हाँ, 300 स्क्वायर मीटर दिया है। और मेरा सास यहाँ 50 साल से रहता है। हम लोग को 15 साल शादी को हो गया। अब मेरा दूल्हा बोआ है, कहाँ हम लोग जाएंगे? अभी क्या आज ही देकर गया है? आज ही देकर गया। कहाँ जाएंगे हम लोग? ये कमाते हैं, ये खाते हैं। ये यहाँ पे कागज में लिखा है 300 स्क्वायर मीटर तोड़ा जाएगा। आपका घर कितना है? 12 फीट 28 फुट लंबा है, 12 फीट चौड़ा, 24 फीट चौड़ा है। और 300 स्क्वायर फीट क्या दिया कहना है। चाहेंगे सरकार से? सरकार से चाहेंगे यही, हम लोग यहाँ पर छोड़ के कहाँ जाएंगे? हम लोग को कुछ व्यवस्था करके दीजिए, तब हम लोग यहाँ से उठेंगे। 50 साल 60 साल से यहाँ रह रहे, कहाँ जाएंगे हम कितने लोग? साल से रह रहे हैं? 50 साल। हम लोग का यहाँ रेल का नोटिस दिया हुआ है। 31 तारीख को हम लोग को बुलाया गया है थाना में। हम लोग इतना दिन का बासिंदा है यहाँ पे। हम लोग गरीब आदमी कहाँ जाएंगे बताइए तो? सरकार को हम लोग बोलेंगे कि हम लोग को उठा रहे हैं तो कोई व्यवस्था करके यहाँ पे उठाइए। अगर व्यवस्था हम लोग को दे देता है तो हम लोग यहाँ से छोड़ के चले जाएंगे। व्यवस्था नोटिस दिया गया है, आज पहला नोटिस है। आज सुबह में दे के गया है। आज कितना 12:45 के 20 दे के गया है। अच्छा, सरकार से जो पैसा मीन्स इलेक्ट्रिसिटी बिल आप लोग देते हैं? हाँ, हम लोग बिल देते हैं। पानी का पैसा हम लोग देते थे, जमीन का टैक्स हम लोग देते थे। सब चीज का कागज, सब चीज हम लोग के पास में है। क्या कितना दिन से रह रहे हैं आप लोग? हम लोग 50 साल से रह रहे हैं। 50 साल से रह रहे हैं। क्या कहेंगे, ये रेलवे के जो नोटिस आया है आप लोगों को घर तोड़ने के लिए और फिर 31 तारीख को शायद आप लोगों को हम लोग को बुलाया है। हाँ, एनजीपी ऑफिस में हम लोग को बुलाया। लेके क्या कहेंगे? हम लोग कहाँ जाएंगे? गरीब आदमी हम लोग कहाँ जाएंगे बताइए? बच्चे का शिक्षा सब बड़ी गरीब आदमी हम लोग कहाँ जाएंगे? हम लोग को ना कहीं पर रहने का ठिकाना है, ना 50 कहीं पर साल में जमीन आप है। लोग को कभी भी रेल से बोला गया है कि ये इलीगल खाली करना होगा? ना, हम लोग को कभी नहीं बोला है। अचानक से अभी अचानक से बोल रहा है। आप लोगों का होल्डिंग नंबर वगैरह है? हाँ, होल्डिंग नंबर है आप लोग? हाँ, हम लोग को होल्डिंग नंबर भी दिया था, टैक्स का कागज भी हम लोग को है। टैक्स हम लोग जमा देते थे जा करके। कहाँ पे देते थे? और जो यहाँ कदम तला है ना उधर ऑफिस, उसी ऑफिस में टैक्स भी देते थे? हाँ टैक्स भी देते थे। बिजली का, पानी का पैसा भी हम लोग देते थे। कितना दफे यहाँ पर से आकर के सबसे ले गया है। आप कितना साल से रह रहे हो यहाँ पे? हम 50 साल से रह रहे हैं। উত্তরবঙ্গের মাটিতেও কোকো চাষ সম্ভব এবং সেটা অত্যন্ত ভালোভাবেই, এমনটাই জানালেন মোহিতনগর আইসিআর এর বিজ্ঞানীরা। উত্তরবঙ্গের আবহাওয়ায় সহজেই কোকো চাষ সম্ভব বলে জানালেন জলপাইগুড়ির মোহিতনগরের আইসিআর এর বিজ্ঞানীরা। তাদের মতে কলা গাছের হালকা ছায়া, উঠোন বা টবেও কোকো গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। মাত্র 20 টাকার চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে প্রায় 3 বছর পর গাছে ফল আসে। সেই ফলের বীজ প্রক্রিয়াজাত করেই তৈরি হয় চকোলেটের মূল উপাদান। বাড়িতে কেক, পেস্ট্রি বা চকলেট তৈরির শৌখিনদের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ। নিজের বাগানের কেমিক্যাল মুক্ত কোকো থেকে তৈরি চকলেট হবে আরও প্রাকৃতিক ও সুস্বাদু। তবে বর্তমানে এ ধরনের চাষে আগ্রহী হচ্ছেন অনেক চাষি থেকে সাধারণ মানুষও। অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে এই কোকো গাছ। কোকো আমরা মনোক্রপ অর্থাৎ সিঙ্গেল ক্রপ হিসেবে করতে পারি, অথবা নারকেল বা সুপারি বাগানের মধ্যেও আমরা করতে পারি। সুতরাং কেউ যদি মনোক্রপ হিসেবে করতে চায় তাহলে প্রথম 2-3 বছর কিন্তু হালকা ছায়া দেওয়ার দরকার। সুতরাং যেখানে কোকো গাছ লাগানো হয়ে আছে তার সঙ্গে কলা গাছ লাগিয়ে হালকা ছায়া দিয়ে
গাছ দেখবে মানে একটু ছায়া দেওয়া দরকার। পরবর্তীকালে যখন গাছ বড় হয়ে যাবে তখন মানে কলা গাছ না থাকলেও চলবে। এছাড়া সুপারি বাগানের মধ্যেও কিন্তু আমরা কোকো গাছটাকে লাগাতে পারি। সেক্ষেত্রে সুপারি বা নারকেল গাছের ক্ষেত্রে, সুপারি বাগানের ক্ষেত্রে যেটা আমরা বলি যে 2.7 অর্থাৎ 9 ফুট বাই 18 ফুট ডিস্টেন্সে 4টে সুপারি গাছের মাঝখানে একটা করে কোকো গাছ লাগাতে হবে। এর মেইন কারণ যেটা হচ্ছে কি যে কোকো গাছের কিন্তু বৃদ্ধি খুব বেশি পরিমাণে হয়ে থাকে। সেখানে যেমন প্রুনিং যেরকম এসেন্সিয়াল, তার সঙ্গে একটু স্পেসিং অর্থাৎ সঠিক দূরত্বে লাগালে তার বৃদ্ধি এবং ফলন দুটোই ভালো থাকে সেই জায়গাটাতে। তো সুতরাং এক একটা আমাদের এখান থেকেই বীজের চারা পাওয়া যাবে। সেক্ষেত্রে এখানে আসলে কি পেতে পারে। সেখানে আমরা চারা মানে বিক্রিও করে থাকি। কোনো কৃষক বন্ধু বা কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে সেক্ষেত্রে এক একটা চারার দাম এনে করে 20 টাকা করে পড়ে এবং 20 টাকা করে দিয়ে সেটা নিতে পারেন। ছাদ বাগানে কেউ যদি লাগাতে চায়, চাষ করতে চায়, হবে কি? ছাদ বাগানে যেহেতু এটা পেরিনিয়াল ক্রপ, সুতরাং ছাদ বাগানে করলে তাকে যদি ঠিকমতো প্রুনিং করে রাখা যায় অর্থাৎ ছেঁটে রাখা যায় তাহলে সেটা করতে পারে। বাড়ির প্রয়োজনে 2-4টা হয়তো ফল আসবে এবং সেটাকে প্রসেস করে বাড়ির যে কারণ এখানে যেটা হোমমেড চকলেটও আমরা তৈরি করতে পারি, অথবা মানে শীতের সময় মানে বাড়ির বাচ্চারা কিন্তু অনেকে প্রেফার করে কেকের জন্য। সুতরাং সেই কেকের মধ্যে এই ধরনের পাউডার ব্যবহার করে বা টোটাল ফলটাকে পিষে কিন্তু আমরা কেক বানাতে পারি। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্যের 125 দিনের কর্মসংস্থানের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ সোমবার থেকে। রাজগঞ্জ বিধানসভার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়ায় প্রকল্পের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। বিধায়ক দাবি করেন অতীতে 100 দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের প্রাপ্য অর্থ নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে এবং বহু ক্ষেত্রে শ্রমিকদের টাকা আত্মসাৎ করা হয়েছে। তার অভিযোগ তৎকালীন শাসক দলের নেতাদের একাংশই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। দীনেশ সরকার বলেন বর্তমানে রাজ্য সরকার পরিবর্তনের পর কর্মসংস্থান প্রকল্পে একাধিক স্বচ্ছতা আনা হয়েছে। আগের 100 দিনের কাজকে বাড়িয়ে 125 দিনের করা হয়েছে। জব কার্ডধারী শ্রমিকেরা এই প্রকল্পে কাজের সুযোগ পাবেন এবং তাদের মজুরি সরাসরি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ফলে অন্য কারোর পক্ষে শ্রমিকদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করা সম্ভব হবে না। তিনি আরো বলেন সরকারের লক্ষ্য হলো প্রকৃত শ্রমিকদের হাতে তাদের ন্যায্য পারিশ্রমিক পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ আরো বাড়ানো। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বিরোধী দলনেতা চিত্র রায় বলেন বিগত সরকার আমার বুথে 100 দিনের কাজ করায়নি, এতে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আমার বুথে 125 দিনের কাজের মাধ্যমে এই কাজের শুভ সূচনা হলো। শ্রমিকদের জন্য বসার জায়গা, পানীয় জল, ওষুধপত্রের ব্যবস্থা থাকছে বলে তিনি জানান। উদ্বোধন হলো, কি বলবেন? দেখেন, আমি পাহাড়পুর অঞ্চলের বিরোধী দলনেতা। যখন শাসক দলের ভোট ছিল তখন আমার বুথে কাজ হয়নি। এখন নতুন সরকার আসার পরে আমি চেষ্টা করতেছি সাধারণ মানুষকে নিয়ে পূর্ণ সহযোগিতায় আমাদের যে সরকার আসছে সেই সরকারের অনুমতি নিয়ে আমরা সাধারণ মানুষকে 100 দিনের 25 দিনের কাজ আমরা পুনরায় ফিরে দিচ্ছি চালু করলেন। আজকে আমার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত প্রথম কাজ আমার বুথেই চালু হলো, 18-229 নম্বর বুথে। এখানে 23টা লেবার আছে, এটা পূর্ণ সহযোগিতাভাবে কাজটা করবে। কি কি ব্যবস্থা রেখেছেন? এখানে জলের ব্যবস্থা আছে, স্বাস্থ্যর ব্যবস্থা আছে, স্বাস্থ্য বলতে ওষুধপত্র ব্যবস্থা আছে এবং বসার ব্যবস্থা আছে। রেস্ট, কাজ করার পরে যে রেস্ট নেয় সেই ব্যবস্থাও আছে। কতক্ষণ কাজ চলবে? এটা 4 ঘন্টা। আর আমাদের যদি ভুল হয় এটা তো একেবারে অঞ্চল অফিসের বুথ। হ্যাঁ, অঞ্চল অফিসের বুথ এটা। আপনার নামটা একটু বলুন। আমার নাম চিত্র রায়, পাহাড়পুর বিরোধী দলনেতা, পঞ্চায়েত সদস্য এবং জেলা কমিটির সদস্য আমি। একটু বলতে পারি। এটা পাহাড়পুর জিপি। আচ্ছা, কি হলো? এটা হলো হাকিমপাড়ায়। আচ্ছা, আজকে আমাদের পাহাড়পুর জিপিতে ভিবিজি রামজির যে কাজ, সেই কাজের আজকে প্রথম উদ্বোধন হলো। এই উদ্বোধন কাজে আমরা আমাদের শ্রমিকদের সাথে কথা বলছি যে এতদিন কাজটা বন্ধ ছিল, যাদের কারণে বন্ধ ছিল, যে চোরদের কারণে বন্ধ ছিল, সেই আবার নতুন করে নতুন সরকার ওই ভিবিজি রামজি 125 দিনের কাজ আজকের থেকে শুরু হলো পাহাড়পুর অঞ্চল থেকে। আমরা শ্রমিকদেরকে বলছি, শ্রমিক ভাইদেরকে বলছি যে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, নিশ্চিন্ত থাকেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, বলছি বিগত দিনে যারা কাজ করছে তারা টাকা পায়নি, তাদেরকে টাকা দেওয়া হয়নি, তাদের জব কার্ড নেওয়া হয়েছে, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়ে ওই নেতা নেত্রীরা সেই টাকা ওরা আত্মসাৎ করে। তো এইবার থেকে যে নিয়ম, সেই নিয়মে কারো টাকা কেউ আত্মসাৎ করতে পারবে না। যে কাজ করবে সে তার টাকা পাবে, তার হাজিরা পাবে, মজুরি পাবে, সব কিছুই পাবে। আমরা টোটাল
দুর্নীতিমুক্ত আমরা ভিবিজি রামজির কাজ আমরা আজকের থেকে পাহাড়পুর থেকে আমরা শুরু করতে চাই। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জলপাইগুড়ি প্রেস ক্লাবের নতুন ভবনের অসমাপ্ত কাজ আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন করে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিগত সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি ভবন বানায়। শিলান্যাস থেকে শুরু করে ভবনের উদ্বোধন হয়ে গেলেও জলপাইগুড়ি প্রেস ক্লাবকে জানানোর প্রয়োজন মনে করেননি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শুধু তাই নয়, প্রেস ক্লাবের যা যা প্রয়োজন ছিল তা কিছুই দেয়নি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। একাধিকবার দপ্তরকে চিঠি দিলেও কর্ণপাত করেনি। আজ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রীকে পেয়ে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা মুখ্যমন্ত্রীকে চিঠি দেন এবং প্রেস ক্লাবের নতুন ভবনটি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রী জানতে চান কেন বিল্ডিংটি নেওয়া হয়নি। তখন সাংবাদিকেরা বিগত সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের গাফিলতি সহ সমস্ত বিষয় খুলে বলেন। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে ডেকে নির্দেশ দেন আগামী 1 মাসের মধ্যে প্রেস ক্লাবের জন্য যা যা খামতি আছে সব করে দেবেন। পরের বার এসে দেখতে চাই। পাশাপাশি সৌমিত্র মোহন সাহেবের সঙ্গে কথা বলে নিন বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে বলেন সব হয়ে গেলে ছবি, ভিডিও তুলে পাঠাবেন। কি বিষয় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া? জলপাইগুড়ি প্রেস ক্লাবের নতুন বিল্ডিং করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এটা গত সরকারের কথা বলছি, তো ওরা যখন বিল্ডিংটা করলো আমাদের সাথে কোনো কথা আলোচনা না করে একটা প্ল্যান শুধু সই করে নিয়ে গেছিলো, কিন্তু ভেতরে কাজ যখন হলো, যখন কাজ শুরু হলো, আমরা ভিত্তিপ্রস্তরের কথাও জানতে পারলাম না, কবে কাজ হয়ে উদ্বোধন হয়ে গেলো সেটাও জানতে পারলাম না। এবং তারপরে সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিনিয়ত বারংবার চাপ দেওয়া হয়েছে যাতে আমরা বিল্ডিংটা হ্যান্ডওভার নিয়ে নিই। সেটা শিক্ষাদানী সংস্থার থেকে শুরু করে সরকারি আমলারা যারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রত্যেকে চাপ দিয়েছে। আমরা জলপাইগুড়ি প্রেস ক্লাব মাথা নত করিনি, আমরা নেইনি। আমরা বলে দিয়েছি এই বিল্ডিংয়ে আমরা যতক্ষণ সঠিক ইনফরমেশান না পাবো, এটা কিভাবে হলো, কত কী দিয়ে হলো, আমাদের বরাদ্দ কত ছিল, আমরা নেইনি। আজকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জলপাইগুড়িতে এসেছিলেন। তা আমরা ওনার সাথে দেখা করে আমরা বিষয়টা জানাই এবং লিখিত আকারে আমরা ওনাকে বলি। এবং আমরা যে গত সরকারের আমলে ডিএম, মন্ত্রী, তৎকালীন মন্ত্রী উদয়ন গুহ প্রত্যেককে যে আমরা চিঠি দিয়েছিলাম বারংবার, সেই সমস্ত কপি আমরা
মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আজকে জমা দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি যে এইভাবে আমরা বিল্ডিং নেবো না। উনি তখন আমাদের বললেন আপনাদের কি কি প্রয়োজন। যখন উনি জানতে পারলেন আমাদের প্রয়োজনগুলো লেখা রয়েছে, উনি ডিআইসিওকে একদম সবার সামনে ডেকে বললেন 1 মাসের মধ্যে সমস্ত কিছু করে আমাদেরকে কনফিডেন্সে নিয়ে সেই বিল্ডিং আমাদের হ্যান্ডওভার করে ওনাকে সেই ভিডিও পাঠাতে যে আমরা বিল্ডিং পেয়েছি, এবং সেটা আমাদের ফুল কনফিডেন্সে নিয়ে করতে। এই হচ্ছে আজকের ব্যাপার, এবং আমরা খুবই খুশি যে নতুন মুখ্যমন্ত্রী একদম মানবিক স্টেপ নিয়েছেন আমাদের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা। ভবনে 1 মাসের মধ্যে পবিত্র মন্ত্রী আমি পরের বার এসে দেখতে চাই, বা আপনি রেডি করে ভিডিও তুলে পাঠাবেন আমাকে, ঠিক আছে? আমরা আমাদের যে মাঝে মাঠটা খাচ্ছি আর এতক্ষণ করলে অনেক প্রোগ্রাম আছে। আজকে শ্রাবণ মাস না, সোমবার জলপাইগুড়ি আসবো, জলপেশের মন্দিরে বাবার কাছে দেখা করবো না হয়। বলছি রাজ্য থেকে সাংবাদিক মার খাচ্ছে, তার জন্য একটা চিঠি দিলাম যাতে একটা আইন যাতে একটা হয়, যাতে আমরা সেফ থাকতে পারি, নির্ভয় না। আইন তো আছে। এর আগে কোন মুখ্যমন্ত্রী গেছিল নাকি হসপিটাল দেখতে? একদমই না। গ্রেফতার হয়েছিল নাকি? কতবার মার খেয়েছেন আপনারা? কোন বিগত সরকার কি ব্যবস্থা নিয়েছে? 21-এ পোস্টপল ভায়োলেন্সে আপনারা মার খেয়েছেন, 18 থেকে 22-এ পুরসভা ভোটে মার খেয়েছেন, 23-এ পঞ্চায়েত ভোটে মার মানে অসম্ভব মার খেয়েছেন। ভাঙড়ে তো যে করেছিল আমরা দেখেছি, মামলা হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি জলপাইগুড়িতে। আপনাদের উপরে ক্রমাগত অত্যাচার হয়েছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন, দেখতে গেছেন অধিক রাত্রে। সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে। এফআইআর আপনারা অনেকবারই করেছেন, জিডি করে রেখে দেওয়া হয়েছে। স্পেসিফিক এফআইআর করে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। সকালবেলা পুলিশের সঙ্গে কটাপ করে 10টায় আসুন, 2টোর সময় বাড়ি চলে যান, ও কারবার আমরা করিনি। এর পরেও আমার মনে হয় না সংবিধানের 4র্থ স্তম্ভের প্রতি বিজেপি সরকারের মনোভাব আলাদা করে সার্টিফিকেট আমার দেওয়ার দরকার। 1 নয় 2 নয়, 11 বছর ধরে কোটি কোটি টাকা রাজস্ব আদায়ের কাজ করেও আজ তারা বেকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও হলো না কোনো সমাধান। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই খবর আগাম পেয়ে এমন 6টি পরিবার মুখ্যমন্ত্রীকে নিজেদের দুঃখ দুর্দশার কথা বলতে দাঁড়িয়েছিলেন সকাল থেকেই। তবে প্রশাসনিক অনুমতি না মেলায় দাবিপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেই যেতে পারলেন না। একদা আরএমসি চেকপোস্ট এবং পরবর্তীতে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের এই দলটি। দাদা, পুলিশকে কি দিতে গেলেন, কাকে দিতে গেলেন? আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে দিতে গেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমার জীবনে অনেক কষ্ট, মানে অ্যাকচুয়ালি আমরা তিস্তা চেকপোস্টে 11 বছর ছিলাম, কাজ করছি, ঠিক আছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আমি একটা দক্ষ ভলেন্টিয়ার ছিলাম। আমি 1/1/2011-তে আমি তিস্তা চেকপোস্টে ছিলাম, ঠিক আছে। তিস্তা চেকপোস্টে ছিলাম, হ্যাঁ। তা আমি 11 বছর ওখানে কাজ করছি। তার আগে বিগত আমি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, ঠিক আছে। আমি এখানে 4 বছর। মেন ইস্যু ছিল আমাকে 11 বছর আমি যে তিস্তায় আমার ইয়ং বিলারটাকে আমি লাগাইলাম, কোটি কোটি টাকা কালেকশন করেছি ওখানে, আমরা 6টা ফ্যামিলি। কিন্তু আজকে আমাদের চাকরিটা কই? আমাদের চাকরিটা চেকপোস্ট উড়ে গেছে, কিন্তু আমাদের চাকরিটা ছিল আরএমসিতে। কই আমাদের কাজটা? আমাদের কাজটা আছে? আমার কাজটা নাই, আমি তো দিতে গেলাম, কই হলো না তো। এখানে জনতার দরবার হইতে পারতো না একটা ছোট? ও কলকাতায় করে, আমাদের জলপাইগুড়ি, আমরা মানুষ না? এখানে হওয়ার দরকার ছিল, একটা আধা ঘন্টা দিত আমাদেরকে, কি হইতো? ওনার কোনো কিছু হইতো না। কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওনার সাথে দর্শন হইতো, 2টা কথা হইতো, কিন্তু হলো না। আপনার মতো কতজন আছে? আমি জানি না, আমরা 6 জন ছিলাম, 6টা ফ্যামিলি ছিলাম, 4 বছর ধরে আমরা এখন কর্মই। তাহলে আজকে আমাদের কাজটা কই? এই যে মাসিমাও আসছে, মাসিমা আমার কাছে অনেক কিছু বলছে, ঠিক আছে, পারে নাই। কিন্তু আমার শক্তি ছিল, আগায় গেছিলাম, পারি নাই, কোনো ব্যাপার না। নেক্সট টাইম কলকাতা যাব। কি নাম আপনার? আমার নাম মনোজিৎ রায়। বাড়ি কোথায়? বাড়ি এখানে চরে, সারদাপল্লী। উদীয়মান ফুটবল প্রতিভা খুঁজতে ডুয়ার্সে এলো কালনার এক ফুটবল একাডেমি।
উদীয়মান ফুটবল প্রতিভার সন্ধানে ডুয়ার্সে এসেছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনার এসকেএম স্পোর্টস একাডেমি। দুদিন ওদলাবাড়ির বিধানপল্লী ফুটবল মাঠে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18 বিভাগের ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ও বিকেলে নিয়মিত প্রশিক্ষণ চলে। ওদলাবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার বহু কিশোর ফুটবলার এই কোচিং ক্যাম্পে অংশগ্রহণ করে। স্পোর্টস একাডেমির ডেপুটি জেনারেল ম্যানেজার সুশান্ত দাস জানান, আমাদের একাডেমি সম্পূর্ণ আবাসিক। সেখানে ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা ও অন্যান্য দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। গত 3 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করছি এবং উন্নত প্রশিক্ষণের জন্য কালনায় নিয়ে যাচ্ছি। আমাদের কর্ণধার সুশীল মিশ্রের উদ্যোগেই এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, ওদলাবাড়িতে দুদিন ধরে অনূর্ধ্ব 14, 16 এবং 18 বিভাগের ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন IFF এর লাইসেন্সপ্রাপ্ত কোচ জয়ব্রত দত্ত এবং কোচ সুরজিৎ দাস। আমরা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে প্রতিভা অন্বেষণ করব এবং নির্বাচিত ফুটবলারদের উন্নত প্রশিক্ষণের জন্য কালনায় নিয়ে যাব। ওদলাবাড়ির পর আগামী 28 ও 29 জুলাই বীরপাড়ায় একই ধরনের কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। দুদিনের এই প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক কিশোর ফুটবলার অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। আমরা এসেছি হচ্ছে কালনা থেকে। আমাদের একাডেমির নাম হচ্ছে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন। আমরা AIFF অ্যাক্রিডিটেড 2-স্টার রেসিডেন্সিয়াল একাডেমি। আমরা AIFF এর এলিট ইউথ লিগটা খেলি, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 18। তো এই বছরের জন্য আমরা এখানে ট্যালেন্ট সার্চে এসেছি। যদি কোনো ভালো ছেলে পাই আমরা তাকে এখানে নিয়ে যাব। আমাদের ওখানে ছেলেদের থাকা, পড়াশুনো, খাওয়া সমস্ত দায়িত্ব আমাদের যিনি চেয়ারম্যান আছেন সুশীল মিশ্রা স্যারের একটাই বক্তব্য যে বাংলার প্রত্যন্ত অঞ্চলে বা যে কোনো জায়গায় এমন কোনো ফুটবল প্রতিভাতে যদি দেখতে পাই তার পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কোনো কিছুই যেন তার ফুটবল প্রতিভা বিকাশের ক্ষেত্রে অন্তরায় না হয়ে দাঁড়ায়, তার জন্য স্কিম স্পোর্টস ফেডারেশন সবসময় বাংলার ফুটবলারদের পাশে আছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল ডেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় জলপাইগুড়ি শহর তথা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রাজ্যের দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম জলপাইগুড়ি জেলা সদরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে দিলেন পূজা। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্যের 125 দিনের কর্মসংস্থান প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো আজ সোমবার থেকে। রাজগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়ায় প্রকল্পের উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক দীনেশ সরকার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.